চলতি সপ্তাহে ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধে সমঝোতা হতে পারে ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের। সাময়িক যুদ্ধবিরতি ভঙ্গ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ মস্কো ও কিয়েভের। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো ৩১ ফিলিস্তিনি নিহত। ইয়েমেনে মার্কিন বিমান হামলায় নিহত অন্তত ১২। ভারতের ঝাড়খণ্ডে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৬ মাওবাদী নিহত। বাংলাদেশের উপর দিয়ে 7 সিস্টারে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করল ভারত। এবং বিশ্বের সবচেয়ে বড় দ্বৈত জ্বালানি কন্টেইনার জাহাজ বানালো চীন। ২৪,০০০ কন্টেইনার ও ২,২০,০০০ টন বহনে সক্ষম। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন দ্য ওয়ার্ল্ড টুডে। আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। চলতি সপ্তাহে ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধে সমঝোতায় পৌঁছানোর আশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই প্রত্যাশার কথা জানান তিনি। কোন শর্তে দুই দেশ সমঝোতায় আসতে পারে তা নিয়ে কিছু বলেনি ট্রাম্প। এদিকে ইস্টার সানডের দিন সাময়িক যুদ্ধবিরতির ভঙ্গ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগের তুইট ছুড়েছে মস্কো ও কিয়েভ। সামদানি প্রত্যয় রিপোর্ট। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলার পর যুদ্ধবন্ধে দুই দেশের মধ্যে আলোচনা হলেও তা আলোর মুখ দেখেনি। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা ব্যর্থ হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় এবার উদ্যোগ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর প্রেসিডেন্ট ট্রাম্প দুই দেশের মধ্যে সমঝোতার পথ খুঁজতে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে অঞ্চলটির যুদ্ধ অবসানে এ সপ্তাহেই মস্কো ও কিয়েভ সমঝোতায় আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে বারবার শর্তের বেড়াজালে ভেস্তে যাওয়া যুদ্ধবিরতি কোন জাদুবলে সম্ভব হবে তা জানাননি তিনি। আমার ধারণা দুপক্ষই সমঝোতা চায়। দুদেশ যদি চুক্তিতে পৌঁছাতে পারে তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসার পথ খুলে যাবে। এতে তারা বিশাল অঙ্কের মুনাফা করতে পারবে। গত শনিবার ইস্টার সানডে উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দিলেও তা কার্যকর না হওয়ার জন্য একে অন্যকে দুষছে দুই দেশ। মুখে যুদ্ধবিরতির কথা বললেও গোলাবর্ষণ বন্ধ করেনি রাশিয়া, অভিযোগ প্রেসিডেন্ট জেলেনস্কির। অন্যদিকে মস্কোর অভিযোগ ডোনেস্কের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। যুদ্ধবিরতির নামে গোলাবর্ষণ করে পুতিন প্রমাণ করলেন এই অঞ্চলের শান্তি নষ্টকারী আসলে কে। রাশিয়া ইতিমধ্যে ২,০০০-এর বেশিবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। প্রায় সব বড় ফ্রন্টলাইনে রাশিয়া নিজের দেয়া যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। টানা ৩ বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধ বিশ্বের অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলেছে। যুদ্ধে দুদেশে এখন পর্যন্ত ৪৬,০০০ প্রাণহানি হয়েছে জানিয়েছে বিবিসি। সামদানি প্রত্যয়, আরটিভি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বর্বর ইসরায়েলি হামলায় একদিনে অন্তত আরও ৩১ ফিলিস্তিনি নিহত হয়েছে। শুধু গাজা নয়, লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। হামলায় সেখানে প্রাণ গেছে আরও ২ জনের। এছাড়া মধ্যপ্রাচ্যে যুদ্ধবিধ্বস্ত আরেক দেশ ইয়েমেনে মার্কিন বিমান হামলা অব্যাহত রয়েছে। দেশটিতে নিহত হয়েছে অন্তত ১২ জন। বিস্তারিত থাকছে অর্ণব প্রসাদের প্রতিবেদনে। নিষ্ঠুরতা, নৃশংসতা কিংবা বর্বরতা, এই হৃদয় বিদারক শব্দগুলো যেন হার মেনেছে গাজায়। ভূখণ্ডটি বিধ্বস্ত হয়েছে বহু আগেই, তারপরও থেমে নেই দখলদার ইসরায়েলি হামলা। ধ্বংসস্তূপে থাকা ফিলিস্তিনিদের হত্যা করছে তারা। সবশেষ ২৪ ঘন্টায় অন্তত আরও ৩১ জনকে হত্যা করেছে বর্বর ইসরায়েলি বাহিনী। গাজায় পাখির মতো নিরীহ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালিয়েও থামছে না ইসরায়েলি প্রশাসন। নতুন করে লেবাননেও হামলা চালিয়েছে তারা। দেশটিতে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ২ জন নিহত হয়েছে। এদিকে ইসরায়েলের মিত্র মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্যের আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ ইয়েমেনে বিমান হামলা অব্যাহত রেখেছে। নতুন করে দেশটির রাজধানী সানাতে চালানো হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন।
সোমবার ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। فيما استهدفت الأخرى هدفا عسكريا للعدو الإسرائيلي في منطقة أم الرشراش। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলা বন্ধের প্রতিশ্রুতি দিলেও উল্টো তারই প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে গাজা ভূখণ্ডে ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে ইসরায়েল। শুধু তাই নয়, নতুন করে ইয়েমেনে হামলার অনুমোদনও দিয়েছে ট্রাম্প। অর্ণব প্রসাদ, RTV। গত মাসে গাজায় 15 স্বাস্থ্যকর্মী হত্যাকে ভুল বোঝাবুঝি ও আদেশ লঙ্ঘন বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। অসম্পূর্ণ ও ভুল তথ্য প্রদান করায় এক উপ কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা তদন্তে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর একাধিক ব্যর্থতা উঠে এসেছে। গত 23শে মার্চ ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনি রেড ক্রস সোসাইটির অ্যাম্বুলেন্সে থাকা 14 জন স্বাস্থ্যকর্মী এবং জাতিসংঘের এক কর্মী নিহত হয়। IDF বিবৃতিতে জানায়, অ্যাম্বুলেন্স এবং জাতিসংঘের গাড়িটি শত্রুপক্ষের মনে করে গুলি চালানো হয়। ইয়েমেনে চলমান মার্কিন হামলার গোপন তথ্য ফাঁস নিয়ে ফের আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ গত 15ই মার্চ ইয়েমেনে চালানো সামরিক হামলার গোপন পরিকল্পনা ব্যক্তিগত সিগন্যাল চ্যাট গ্রুপে ফাঁস করেছিলেন বলে অভিযোগ উঠেছে হেগসেথের বিরুদ্ধে। তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। জানা যায়, নিজের ব্যক্তিগত ফোনে একটি চ্যাট গ্রুপ খুলেছিলেন হেগসেথ। সেখানে তিনি তার স্ত্রী, ভাই এবং ব্যক্তিগত আইনজীবীর সঙ্গে ইয়েমেনে হামলার তথ্য শেয়ার করেন। এর আগেও হেগসেথের বিরুদ্ধে ইয়েমেনে হামলার পরিকল্পনা ফাঁস করার অভিযোগ উঠেছিল। সে সময় তিনি হোয়াইট হাউসের গ্রুপ চ্যাটে ভুল করে এক সাংবাদিককে যুক্ত করেছিলেন। ফলে ইয়েমেনে হামলা সংক্রান্ত যাবতীয় আলোচনা ওই সাংবাদিক আগে থেকেই জেনে গিয়েছিল। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 6 মাওবাদী নিহত হয়েছে। সোমবার ভোরে দেশটির ঝাড়খণ্ডের বোকোরো জেলার লুন্ডো পাহাড় এলাকায় অভিযানে তারা নিহত হয়। এ সময় বন্দুকযুদ্ধে সেনাবাহিনীদের কয়েকজন আহত হন। এর আগে গেল সপ্তাহে একই রাজ্যে মাওবাদীদের হামলায় এক সেনা সদস্য নিহত হয়। গেল কয়েক বছর ধরে ঝাড়খণ্ডের গহীন অরণ্যগুলোকে নিজেদের ঘাঁটি তৈরি করে প্রতিনিয়ত ভারতীয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা করে যাচ্ছে মাওবাদীরা। গত বছর গোষ্ঠীটির বিরুদ্ধে ভারত সরকার সর্বাত্মক অভিযান শুরুর থেকে প্রতিনিয়তই হতাহতের ঘটনা ঘটছে। বাংলাদেশের উপর দিয়ে 7 সিস্টার্স খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে যাওয়ায় রেল প্রকল্প স্থগিত করেছে ভারত। সংবাদ মাধ্যম দ্য হিন্দু জানায়, শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে 3টি চলমান প্রকল্পের কাজের পাশাপাশি 5টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ হয়ে গেছে। এছাড়া বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনা অনিশ্চিত হয়ে গেল। স্থগিত করা এই প্রকল্পগুলো ভারতের স্থলবিশিষ্ট উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল বলে প্রতিবেদনে বলা হয়। বিশ্বের সবচেয়ে বড় দ্বৈত জ্বালানি কন্টেইনার জাহাজ বানালো চীন। সুপার কার্গো কিং অব দ্য সি নামে জাহাজটি একসঙ্গে 24,000 কন্টেইনার ও 2,20,000 টন বহন করতে সক্ষম। এটি হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত ও আধুনিক জাহাজ। ইমতিয়াজ আহমেদের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় দ্বৈত জ্বালানির কন্টেইনার জাহাজ তৈরি করেছে চীন। মঙ্গলবার সাংহাইয়ে চীনের স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন জাহাজটি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে। সুপার কার্গো কিং অব দ্য সি নামের এই জাহাজ একসঙ্গে 24,000 কন্টেইনার বহন করতে সক্ষম। এর মোট বহন ক্ষমতা 2,20,000 টন। জাহাজটি তরল প্রাকৃতিক গ্যাস দিয়ে চলে। একটানা 20,000 নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে পারবে এই জাহাজ। এই জাহাজটি বিশ্বের সবচেয়ে উন্নত ও খুবই আধুনিক জাহাজ। এর মূল বৈশিষ্ট্য হলো এটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস দ্বারা চালিত হয়, যা পরিচ্ছন্ন এবং আরো বেশি পরিবেশ বান্ধব। এর ধারণ ক্ষমতাও বেশি, বিশেষ করে শিপিং দক্ষতা এবং অর্থনৈতিকভাবে সফলতার ক্ষেত্রে। নির্মাণ থেকে শুরু করে ডকে নামানো পর্যন্ত একটি জাহাজের সময় লাগে মাত্র 4 থেকে 5 মাস। এই অগ্রগতি বেশ লক্ষণীয়।
আমরা প্রযুক্তিগত সংস্কারের মাধ্যমে জাহাজ নির্মাণে বেশ কিছু অগ্রগতি অর্জন করেছি। নির্মাণ থেকে শুরু করে ডকে নামানো পর্যন্ত একটি জাহাজ মাত্র 4 থেকে 5 মাসে তৈরি করা যাচ্ছে। পূর্বের তুলনায় এই অগ্রগতি বেশ লক্ষণীয়। প্রকৃতপক্ষে এই জাহাজের ডেলিভারি নির্ধারিত সময়ের চেয়ে 6 মাস আগে ছিল। জাহাজ নির্মাণের সময়ের উপর চীনের এই নিয়ন্ত্রণ এখন বিশ্বব্যাপী জাহাজ নির্মাণ শিল্পে প্রথম শ্রেণীর পর্যায়ে রয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV। বছরের প্রথম 3 মাসে পর্যটনের রেকর্ড গড়েছে চীন। দেশটির জাতীয় অভিবাসন প্রশাসন জানিয়েছে এই সময়ে চীনে এসেছে 16 কোটি 30 লাখ মানুষ, যা গত বছরের চেয়ে 15.4% বেশি। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ভ্রমণপিয়াসী মানুষের পছন্দের তালিকার শীর্ষে চীন। প্রাচীন নিদর্শন আর নৈসর্গিক সৌন্দর্যের টানে মানুষ বারবার ছুটে আসে দেশটিতে। চলতি বছরের প্রথম 3 মাসে চীনে যায় 16 কোটি 30 লাখ পর্যটক, যা আগের বছরের তুলনায় 15.3% বেশি। দেশটির জাতীয় অভিবাসন প্রশাসন জানায় এই সময়ে মূল ভূখণ্ডের বাসিন্দাদের সংখ্যা 8 কোটি 27 লাখ, যা গত বছরের চেয়ে 15.4% বেশি। 3 মাসে বিদেশি নাগরিক এসেছে 1 কোটি 74 লাখ 40 হাজার, যা 2024 সালের একই সময়ের তুলনায় 33.4% বেশি। এছাড়া হংকং, ম্যাকাও ও তাইওয়ান থেকে চীনে এসেছে 6 কোটি 57 লাখ 20 হাজার মানুষ, যা আগের বছরের তুলনায় 11.2% বেশি। আন্তর্জাতিক যোগাযোগ ও বিনিময়ে আরও সহজ করলে চীনে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে জানায় দেশটির জাতীয় অভিবাসন প্রশাসন। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি দ্য ওয়ার্ল্ড টুডে। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।